Good morning, Shubprabhat. Hello and welcome everyone. This is Alamin Rahman. You are watching the Way Up Solution West Bengal #1 study channel in partnership with Unacademy. সকলকে স্বাগত। সুপ্রভাত। কেমন আছো তোমরা? হোপ প্রত্যেকে ভালো আছো। আজকে আমরা 14 মে কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ডিসকাস করব। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এন্ড যদি কেউ ভুল করে নতুন দর্শক হয়ে থাকো ডু সাবস্ক্রাইব ওয়ে আপ সলিউশন। ওকে এন্ড তোমাদেরকে জানিয়ে রাখি আমাদের রেলওয়ে পরীক্ষার প্রস্তুতির জন্য আমরা ডেডিকেটেড চ্যানেল করে ক্লাস করছি এন্ড এখানে আমরা ডাব্লিউএপি তথা পিএসসির পরীক্ষার জন্য তোমরা এই ক্লাসগুলো অ্যাটেন্ড করবে। ডেইলি আমরা কমপ্লিটলি ফ্রিতে এই ক্লাসগুলো তোমাদেরকে প্রোভাইড করছি। প্রত্যেকে দেখবে খুবই সুন্দর এই ক্লাসগুলো আমরা গঠনমূলকভাবে করাচ্ছি। এন্ড আমাদের রেলওয়ে প্রস্তুতির চ্যানেল হচ্ছে TWS একাডেমি অর্থাৎ দ্য ওয়ে অফ সলিউশন একাডেমি। এখন ইউটিউবে সার্চ করো, সাবস্ক্রাইব করো। আমি কথা দিচ্ছি মানে চ্যানেলের কন্টেন্টগুলো দেখো, ক্লাসগুলো দেখো, সাবস্ক্রাইব করতে তোমার নিজের মন চাইবে। কথা দিলাম, দেখতে পারো, ডেসক্রিপশনে লিংক রয়েছে বা সার্চ করবে। সো আজকের ফার্স্ট কোশ্চেন, আমরা পর্বে ফিরে আসলাম। সো আজকের ফার্স্ট কোশ্চেন, সম্প্রতি ভারত পূর্ব ভারত মহাসাগরের যে দ্বীপ দেশগুলি রয়েছে সেগুলিকে সহায়তা করার জন্য কোন মিশন চালু করেছিল? ওই যে আমরা 5টি দ্বীপ রাষ্ট্রকে মূলত দেখেছিলাম, তাদেরকে সহায়তা করার জন্য কোন প্রকল্প চালু করে? সঠিক উত্তর কি হবে? মিশন সাগর। দেখেছো আমার অ্যানিমেশন কোথায় যায়? মিশন সাগর। ওকে, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ইন্ডিয়া, এটা সিরিয়াসলি আমি হেসে ফেলেছি, মানে এমন অ্যানিমেশন আমার কোনোদিন হয়নি, মানে অপশানে ভুলভাল লাগে জানি, বাট আজকে দিয়েছি। ইন্ডিয়া লঞ্চ মিশন সাগর অন সানডে অ্যাজ এ পার্ট অফ গভর্নমেন্টস আউটরিচ ইনিশিয়েটিভ টুয়ার্ডস 5 আইসল্যান্ড নেশন। মূলত 5টা যে দ্বীপ রাষ্ট্র, সেই 5টা দ্বীপ রাষ্ট্রকে সাহায্য করার জন্যই মূলত মিশন সাগরটা মূলত লঞ্চ করা হয়েছে ইন দ্য ইন্ডিয়ান ওশান অ্যামিডস দ্য অনগোয়িং কোভিড-19 প্যান্ডেমিক। এই কোভিড-19 মহামারীর সময়ে কিন্তু এই 5টা দ্বীপ রাষ্ট্রকে সাহায্য করার জন্য ভারত সরকার কর্তৃক যে ইনিশিয়েটিভটা নিয়েছে তার নাম হচ্ছে মিশন সাগর। মিশন সাগর, এই নামটা মনে রাখবে, কারণ এই সিমিলার নামগুলো যখন আসবে আমরা তখন গুলিয়ে যাই। নেক্সট, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, কোন রাজ্য সরকার রাজ্যের আর্থিক চ্যালেঞ্জগুলি পরীক্ষা করতে ভারতের রিজার্ভ ব্যাংকের প্রাক্তন গভর্নর সি রঙ্গারাজনের নেতৃত্বে একটি উচ্চ স্তরের কমিটি গঠন করেছে? কোন রাজ্য সরকার? অর্থাৎ আমাকে সেই স্পেসিফিক রাজ্যটাকে আইডেন্টিফাই করতে হবে। কি করেছে? দেখো, করোনা পরিস্থিতির কারণে আমাদের ইকোনমির ওপরে বা আমাদের অর্থনীতির উপরে অনেক বিরূপ প্রভাব পড়েছে, অর্থাৎ খুব খারাপ প্রভাব পড়েছে। সো এই কারণে দেখতে পাচ্ছ কোন রাজ্য সরকার রিজার্ভ ব্যাংকের প্রাক্তন গভর্নর, রিজার্ভ ব্যাংকের বর্তমান গভর্নর কে বলবে? সঠিক উত্তর কমেন্টে আমাকে জানাবে। সো রিজার্ভ ব্যাংকের প্রাক্তন গভর্নর সি রঙ্গারাজনের নেতৃত্বে একটা উচ্চ স্তরের কমিটি গঠন করেছে। তার কারণ কি? একটা জিনিস দেখো, রিজার্ভ ব্যাংকের গভর্নরের সঙ্গে যখন এটা প্রাক্তন গভর্নরের, তার সঙ্গে তিনি যখন পরামর্শ নেবেন অবভিয়াসলি গঠনমূলক, এবং তিনি যেহেতু সেই ফিল্ডের, সো পরামর্শটা অনেক বেটার হবে। এই কারণে বলা হচ্ছে উচ্চ স্তরের কমিটি গঠন করেছেন। কোন রাজ্য সরকার? সঠিক উত্তর তামিলনাড়ু। ওকে, অপশন সি হচ্ছে সঠিক উত্তর। ডিটেলস আমরা দেখি। দ্য তামিলনাড়ু অল ফার্মার্স অ্যাসোসিয়েশন কোঅর্ডিনেশন কমিটি has urged the state government to include farmers representative in the high level committee headed by the former অর্থাৎ প্রাক্তন রিজার্ভ ব্যাংকের গভর্নর সি রঙ্গারাজন to access medium impact of COVID-19 pandemic। তাহলে বোঝা গেছে মূলত সেই যে অর্থনীতির উপরে যে বিরূপ প্রভাব পড়ছে সেই সংক্রান্ত কিভাবে দ্রুত ওভারকাম করা যাবে সেই রিলেটেড পরামর্শের জন্য কিন্তু এই কমিটিটা গঠন করা হয়েছে। মূলত সেখানে ফার্মার অ্যাসোসিয়েশন কমিটিও কিন্তু নিবেদন করছে স্টেট গভর্নমেন্টকে যে ফার্মারদের বিষয়টাও কিন্তু তাদের এখানে তুলে ধরার জন্য। নেক্সট দেখি, সম্প্রতি, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট, এবং তোমরা জানো সেই গতকাল অর্থমন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারামন অনেকগুলি ক্ষেত্রে ছাড় দিয়েছেন বা অনেক কিছু অর্থনীতির কে চাঙ্গা করার জন্য অনেক নতুন নতুন স্কিমের কথা ঘোষণা করেছেন। সো এটা নিয়ে আমি নেক্সট দিনের কারেন্ট অ্যাফেয়ার্সে জানিয়ে দেবো। ক্লিয়ার? সো সম্প্রতি কেন্দ্রীয় প্রত্যক্ষ ট্যাক্স বোর্ড, আচ্ছা এই জায়গায় আমার কিছু একটা কোশ্চেনের গন্ধ পাচ্ছি যেটা খুবই আসে, গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স জিএসটি ডিরেক্ট ট্যাক্স নাকি ইনডিরেক্ট ট্যাক্স, অর্থাৎ জিএসটি প্রত্যক্ষ কর নাকি অপ্রত্যক্ষ কর, আমাকে কমেন্টে জানাবে। জিএসটি না, একটা হোমওয়ার্ক দিলে কম হয়ে যাবে। ফার্স্ট হোমওয়ার্ক হচ্ছে ভারতবর্ষে জিএসটি কত সালে প্রবর্তিত হয়? জিএসটি কত সালে ভারতবর্ষে প্রবর্তিত হয়, অর্থাৎ গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স ভারতবর্ষে কবে থেকে অ্যাপ্লিকেবল হয়, এবং জিএসটি কোন ধরনের ট্যাক্স, অর্থাৎ এই প্রত্যক্ষ কর নাকি অপ্রত্যক্ষ কর, ডিরেক্ট ট্যাক্স নাকি ইনডিরেক্ট ট্যাক্স। প্রচুর কোশ্চেনটা আসে অ্যান্ড
গুলিয়ে যায়, এই কারণে জিজ্ঞেস করলাম। সো এই কোশ্চেনটা খুব ফোকাস করো। সম্প্রতি কেন্দ্রীয় প্রত্যক্ষ ট্যাক্স বোর্ড 1962 সালের আয়কর বিধিমালার কোন বিধি সংশোধন করেছেন? ফর এক্সাম্পল আমরা দেখি না সংবিধানের বিভিন্ন অ্যামেন্ডমেন্ট দেখি, 61 অ্যামেন্ডমেন্ট, 62 অ্যামেন্ডমেন্ট, রাইট? সেরকম বিভিন্ন সংশোধনী দেখি। সিমিলারলি প্রত্যক্ষ ট্যাক্স বোর্ড 1962 সালের আয়কর বিধিমালার কোন বিধিকে সংশোধন করেছেন? সঠিক উত্তর হবে 44G। এই বিধিকে সংশোধন করে কি করা হয়েছে, নতুন কি সংযোজন করা হয়েছে? Central Board of Direct Tax on Thursday has amended Rule 44G of Income Tax Rule 1962 for making an application to evoke mutual agreement procedure in form number 34F। এই জায়গায় খুব মনে রাখবে 34F এই ফর্মের মাধ্যমে পারস্পরিক চুক্তি পদ্ধতিতে আবেদন করার জন্য আবেদন করা যাবে। এটাই মূলত চালু করা হয়েছে এইটাকে অ্যামেন্ডমেন্টের মাধ্যমে, অর্থাৎ 44G আয়কর বিধিমালার এটাকে সংশোধন করে এখন 34F এই ফর্মটাকে চালু করা হয়েছে, যার মাধ্যমে পারস্পরিক চুক্তি, এই জায়গায় দেখো amended Rule 44G of Income Tax Rules India Income Tax Rule 1962 for making an application to invoke the mutual agreement procedure in form number 34F। ওকে, সো পারস্পরিক চুক্তি পদ্ধতিতে আবেদনটা অ্যালাউ করছে। নেক্সট, দেশব্যাপী লকডাউন চলাকালীন প্রধানমন্ত্রী কিষাণ অর্থাৎ পিএম কিষাণ, এটা দিয়ে খুব প্রশ্ন আসতে পারে আগামীর জন্য। আচ্ছা, এখানে জানিয়ে রাখি যারা রেলওয়ের জন্য দেখছো মাস্ট ক্লাসগুলোকে দেখবে। রেলওয়ের কারেন্ট অ্যাফেয়ার্সের রেলওয়ে তোমাদের যে 20 নম্বরের পার্ট থাকে ওখান থেকে দেখা যায় 13 থেকে 14 নম্বর কারেন্ট অ্যাফেয়ার্স, বিকজ আমি TWS একাডেমিতে রেলের ক্লাস করছি, তো সো রেলের ক্লাস করতে গিয়ে আমার রেলের প্রচুর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ঘাঁটতে হচ্ছে। তো সেখানে দেখি ম্যাক্সিমাম দিনে কিন্তু ওই প্রিভিয়াস ইয়ারে মানে এই জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স যে টপিকটা থাকে ওখানে কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন বেশি থাকে অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেসের কোশ্চেন কম থাকে। তো তোমরা চাইলে নিজেরাও মিলে দেখতে পারো প্রিভিয়াস কোশ্চেন থেকে। দেশব্যাপী লকডাউন চলাকালীন প্রধানমন্ত্রী কিষাণ প্রকল্পের আওতায় 9.13 কোটি কৃষককে কত পরিমাণ অর্থ বিতরণ করা হয়েছে? দেশব্যাপী লকডাউন চলাকালীন এই প্রকল্পের আওতায় 9.13 কোটি কৃষককে কত পরিমাণ অর্থ বিতরণ করা হয়েছে? সঠিক উত্তর হবে 18,253 কোটি টাকা। 18,253 কোটি টাকা। ফিনান্স মিনিস্টার নির্মলা সীতারামন said that 18,253 crore has been distributed to 9.13 crore farmers under the PM Kishan scheme during the ongoing nationwide lockdown। দেশব্যাপী লকডাউন চলাকালীন সারা দেশের 9.13 কোটি ফার্মারের মধ্যে 18,253 কোটি টাকা কিন্তু ডিস্ট্রিবিউট হয়েছে। এখন মনে হতে পারে এই পিএম কিষানের একটা ফুল ফর্ম আছে, সেটা এখন দেখো। পিএম কিষান স্ট্যান্ড ফর প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা, যেটাকে বলা হয় পিএম কিষান যোজনা, প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা। সেটা খুব ইম্পর্টেন্ট ছিল। ওহো, আজকে একটা জিআই ট্যাগ পেয়েছে জানো, দেখাচ্ছি তোমাদেরকে। ফিনান্সিয়াল টাইমস এক্সিকিউটিভ এডুকেশন 2020 র্যাঙ্কিংয়ে কোন ভারতীয় ইনস্টিটিউটকে পরপর দ্বিতীয় বছরে শীর্ষ 50 গ্লোবাল স্কুলগুলির মধ্যে, অর্থাৎ শীর্ষ গ্লোবাল বলতে টপ 50 গ্লোবাল স্কুল, সারা বিশ্বের মধ্যে টপ 50 গ্লোবাল স্কুলের মধ্যে পরপর দুবার কিন্তু দেখা যাচ্ছে সেকেন্ডের দিক দিয়ে আসছে। সেটা হচ্ছে IIM ব্যাঙ্গালোর। IIM বলতে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট, যেখানে ম্যানেজমেন্ট কোর্স পড়ানো হয়, লাইক ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, BBA, MBA এইগুলো, লাইক সো ইন্ডিয়ান ইনস্টিটিউট মেনলি MBA ফোকাস করা হয়। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট ব্যাঙ্গালোর IIMB said it has been ranked among the টপ 50 গ্লোবাল স্কুল, 50টা গ্লোবাল স্কুলের মধ্যে র্যাঙ্ক করছে ফর দ্য সেকেন্ড ইয়ার ইন সাকসেশন ইন দ্য ফিনান্সিয়াল টাইম এক্সিকিউটিভ এডুকেশন 2020 র্যাঙ্কিং এর হিসাবে। ঠিক আছে, সো ম্যাক্সিমাম তথ্যটাই কোশ্চেনের মধ্যেই তুমি পেয়ে যাচ্ছ। নেক্সট, নিম্নের কোন প্যারা অ্যাথলেট, খুব ইম্পর্টেন্ট, নিম্নের কোন প্যারা অ্যাথলেট প্যারা অলিম্পিক্স গেম থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন? প্যারা অলিম্পিক গেম থেকে এই লকডাউনের মধ্যে তিনি এই সিদ্ধান্তটা নিয়েছেন, তিনি হচ্ছেন দীপা মালিক। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। দেশের সর্বোচ্চ ক্রীড়া সম্মান রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারে তিনি ভূষিত হয়েছিলেন। পদ্মশ্রী কিংবা অর্জুন সম্মানও পেয়েছেন। এছাড়া 58টা তিনি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন, 23টা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন এই দীপা মালিক।
ওকে, পরবর্তীতে তিনি রাজনৈতিক মানে খেলাধুলার জগৎ থেকে রাজনৈতিক জীবনেও পদার্পণ করেছিলেন তিনি। সো দীপা রিসিভড Arjun Award in 2012, beside also being honored with the Padma Shri Award in 2017. So like এই পুরস্কারগুলো তিনি পেয়েছিলেন দীপা মালিক, অ্যান্ড তিনি প্যারা অ্যাথলেটস প্যারালিম্পিক্স গেম থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা করেছেন। নেক্সট, দ্য ফিফা আন্ডার-17 ওমেন্স ওয়ার্ল্ড কাপ কবে আয়োজিত হবে? তোমরা জানো এটা অলরেডি আয়োজন হওয়ার কথা ছিল মূলত এই চলতি বছরের নভেম্বরে, ঠিক আছে। সো এটা অলরেডি পোস্টপন্ড হয়েছে ডিউ টু কোভিড-19 প্যান্ডামিক। কোভিড-19 প্যান্ডামিকের জন্য এটা কিন্তু পোস্টপন্ড হয়েছে। সো এটা আবার পরবর্তী বছরে শিডিউল হয়েছে। নামটা সেমই থাকছে 2020, অর্থাৎ দ্য ফিফা আন্ডার-17 ওমেন্স ওয়ার্ল্ড কাপ 2020 থাকছে। সো এটা আবার অ্যানিমেশন ভুল, এটা 2021 হবে। ওকে, অপশন বি হবে সঠিক উত্তর। এই ভুলগুলো অ্যাকচুয়ালি না আমার মেন পিডিএফ এ রয়ে যায়, যখন মাসের শেষে আমি আলটিমেট পিডিএফ প্রডিউস করি তখন দেখা যায় এই ভুলগুলো রয়ে যায়। আমি লক্ষ্য করেছি এটা, বাট আমার আর কিছু করার থাকে না। এগুলো যদি আমি ইনস্ট্যান্ট শুধরে নিই না, অ্যানিমেশনগুলো হয়ে যায়। কারণ এখন আমার মনে পড়ছে এটা, বাট তখন সেই সময় আর মনে থাকে না। অতগুলো কোশ্চেনের মধ্যে সারা মাসের কারেন্ট অ্যাফেয়ার যখন এক জায়গায় করি আমার কিছু মাথায় থাকে না। 2021 সালের 17 ফেব্রুয়ারি থেকে 7 মার্চ পর্যন্ত এই বিশ্বকাপটা চলবে। কবে? 2021 সালের মূলত ফেব্রুয়ারিতে টেনে নিয়ে যাওয়া হয়েছে। ফেব্রুয়ারির 17 থেকে চলবে কতদিন পর্যন্ত? মার্চের 7 পর্যন্ত। এটা মূলত 2020 নভেম্বরের মধ্যে হয়ে যাওয়ার কথা ছিল, বাট সেটা হলো না। মূলত হোস্ট কান্ট্রি মনে রাখবে ইন্ডিয়া। ভারতের 5টি শহর, যেটা হচ্ছে মুম্বাই, গুয়াহাটি, আহমেদাবাদ, কলকাতা, ভুবনেশ্বরে হবে এই বিশ্বকাপ আন্ডার-17। ক্লিয়ার? ভারতের কোন রাজ্য প্রথম পিপিই সিম সেলিং মেশিন চালু করলো? প্রথম দেশীয় পিপিই সিম সেলিং কিট চালু করলো? সঠিক উত্তর গুজরাট। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি প্রথম দেশীয় সিম সিলিং মেশিন চালু করেছে, পিপিই কিট প্রস্তুত করতে সাহায্য করে। মূলত গুজরাটের রাজকোটে মনে করো বাইরে থেকে আমদানি করতে যে পরিমাণ অর্থ যেত, দেখা যাচ্ছে নিজের উৎপাদন এখন অর্ধেক মূল্যে করা যাচ্ছে। সো এটা গুজরাট। ক্লিয়ার? নেক্সট তোমাদেরকে জানিয়ে রেখে আনএকাডেমি WBPSC-র মাধ্যমে তোমরা যে কোনো পরীক্ষার কোচিং নিতে পারবে। ইয়েস, প্রতিটি গ্রামের ছেলেরা কিন্তু সাবস্ক্রিপশন নিতে পারবে, বিকজ সাবস্ক্রিপশনের অ্যামাউন্টটা খুবই কম, অ্যান্ড জাস্ট একটা স্মার্টফোন থাকলেই তোমরা ক্লাসগুলো অ্যাক্সেস করতে পারবে। এখানে তোমরা 50 জনের বেশি শিক্ষক পেয়ে যাবে। সবচেয়ে বেনিফিটেড বিষয় হচ্ছে আনএকাডেমিতে মনে করো যে কোনো সাবজেক্টের উপরে অনেকগুলো টিচার্স পেয়ে যাবে, অর্থাৎ অপশন তোমার কাছে অনেক থাকবে, সমস্ত ক্লাসগুলোকে ভালো হবে। দেখবে কম্পিটিটিভ ফিল্ডে কোনো একটা স্পেসিফিক পেপারের উপরে খুব বেশি দক্ষ না হয়ে পরে ওভারঅলের পেশে তুমি যদি স্ট্রং হও, তোমার নাম্বারটা কিন্তু বেড়ে যায়। ক্লিয়ার? সো এখানে প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ তুমি টিচার্স পেয়ে যাবে, তোমাকে ইউজ করতে হবে আলামিন 9 এই কোডটা। খুবই সিম্পল বিষয়, তোমরা চেষ্টা করবে 12 মাসের সাবস্ক্রিপশন। আমি দেখলাম রিসেন্ট প্রচুর জন ভর্তি হয়েছে, সো 12 মাসেরটা নেবে, বিকজ 12 মাসেরটায় পার ডে 17 টাকা। হ্যাঁ, এখন তোমার কাছে কঠিন লাগতে পারে, বাট এটা সবাই অ্যাফোর্ড করতে পারবে, বিকজ 6300 টাকায় তুমি 12 মাসের জন্য কোচিং করতে পারবে। 12 মাস তোমাকে সবকিছু প্রোভাইড করবে আনএকাডেমি, অ্যান্ড একদম বেসিকের জন্য 3 মাসটা নেবে। 3 মাসে তোমার 3150 টাকা। সো চাইলে 3 মাসের সাবস্ক্রিপশন তোমরা নিতে পারো, অ্যান্ড ডু রিমেম্বার যে আলামিন 9 কোডটা তুমি ব্যবহার করছো, বিকজ এটার মাধ্যমে তুমি 10% ডিসকাউন্ট পাবে। নেক্সট কোশ্চেন, WEF's গ্লোবাল এনার্জি ট্রানজিশন ইন্ডেক্সে ভারতের র্যাঙ্ক কত এসেছে? 74 এসেছে। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ডিটেলসে দেখি, ইন্ডিয়া হ্যাজ মুভড আপ 2 পজিশন to rank 74 on a global energy transition index with improvements on all key parameters of economic growth, energy security and environmental sustainability. So মূলত এই সমস্ত বিষয়ের উপর বা এই সমস্ত প্যারামিটারের উপরে নির্বাচন করে গ্লোবাল এনার্জি ট্রানজিশন ইন্ডেক্স করা হয়ে থাকে। সো ভারতের র্যাঙ্ক এবারে এসেছে 74, অ্যান্ড যদি ফার্স্ট র্যাঙ্কের কথা বলি, সুইডেন এসেছে প্রথম। ওকে, সো ক্লিয়ার হয়েছে প্রত্যেকের। নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্সটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সম্প্রতি নিম্নের কোনগুলি জিআই ট্যাগ বা জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন বা ভৌগোলিক স্বীকৃতি পেয়েছে? নিম্নের দুটোই জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন পেয়েছে। আমি কয়েকদিন আগে করিয়েছি 3টে জিআই ট্যাগ নিয়ে আলোচনা করেছি, কাশ্মীরের ওটা থেকে, জাফরান থেকে, তার আগে আরো 3টে করেছি, আবার এই 2টো অ্যাড হলো। যখন জিআই ট্যাগ করবে সমস্ত এরকম লিস্ট করে মনে রাখবে, ঠিক আছে? তো সম্প্রতি নিম্নের কোনগুলি জিআই ট্যাগ পেয়েছে? শহরি কোহবার পেয়েছে। শহরি কোহবারটা মূলত এর ঝাড়খণ্ডের, এই যে
পোড়ামাটির উপরে কাজ, এইটা হচ্ছে শহরী কোহবার, অপশন বি এর ছবি এটা। ওকে, পোড়ামাটির উপরে এক ধরনের হাতের কাজ। আরেকটা হচ্ছে তেলাই রুমাল, অপশন সি, দুটো পেয়েছে। এটা হচ্ছে তেলাই রুমাল, অনেকটা সেই কাঠের ফ্রেমের ওপরে, মানে এইটা তৈরি করতে কোনো যন্ত্রের ব্যবহার হবে না। এই তেলাই রুমাল, এই বস্ত্রটার বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এই বস্ত্র তৈরির জন্য কোনো মেশিনের প্রয়োজন হবে না। সেই তোমরা দেখেছো হয়তো গ্রামের দিকে অনেক সময় দেখা যায় এরকম কাঠের বাঁশের ফ্রেম করে তার মধ্যে দিয়ে কাজ করে না, সো সেই জিনিস হচ্ছে এই তেলাই রুমাল। সো ঝাড়খণ্ডের শহরী কোহবার, এটা ঝাড়খণ্ডের, এটা একটা পেইন্টিং। এন্ড তেলেঙ্গানাস তেলিয়া রুমাল ওয়ার গিভেন জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন জিআই ট্যাগ বাই দা জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন রেজিস্ট্রি হেডকোয়ার্টার ইন চেন্নাই। ওকে, সো এটা তারা পেয়েছে, এটা তোমরা লিস্টে সংযোজন করে নাও। এন্ড তোমরা যে কজন এখানে দেখছো, এতদূর অবধি দেখেছো, তোমাদেরকে বলবো यहाँ तक देख लिया तो जाओ TWS एकेडमी को सब्सक्राइब करो, बिकॉज রেলে পরীক্ষার জন্য দারুণ লেভেলের ক্লাস করাচ্ছি। আমার একটা ক্লাস দেখো, সাবস্ক্রাইব করতে এমনি ইচ্ছা হবে। অ্যান্ড বলছি সাপোর্ট করতে, বিকজ TWS একাডেমিতে আমার বেস্ট দিয়ে আমি রেলের ক্লাস করাচ্ছি। সো দেখো তোমরা এই ক্লাসগুলো কমপ্লিটলি ফ্রি অ্যান্ড ফ্রি টু অল। সো ডু সাবস্ক্রাইব TWS একাডেমি। অ্যান্ড ফেসবুক গ্রুপে যুক্ত হও, কোনো কিছু জিজ্ঞাসা থাকলে গ্রুপে পোস্ট করো, কেউ না কেউ তোমাকে সাজেস্ট করবে, বিকজ আমি 30,000-এর বেশি মেম্বার্স বানিয়ে দিয়েছি, দারুণ কমিউনিটি বিল্ড করেছি। গ্রুপ স্টাডি দরকার, ফেসবুকে পোস্ট করে, ইয়েস ফেসবুক থেকেও ভালো কিছু সম্ভব। ওকে, অ্যান্ড ইনস্ট্যান্ট নোটিফিকেশন, এখন এতগুলো চ্যানেল ম্যানেজ করছে, এতগুলো ক্লাস ম্যানেজ করছে TWS একাডেমি, অর্থাৎ আমাদের দা ওয়ে অফ সলিউশনের টেলিগ্রামে তুমি যুক্ত হয়ে যাবে, টেলিগ্রাম অ্যাপ নামিয়ে গ্রুপে থাকবে, সমস্ত ক্লাসের নোটিফিকেশন তুমি পাবে, আমি কথা দিলাম। অ্যান্ড ডেলি সময় মতো ক্লাসে পার্টিসিপেট করো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আজকে অনেক ক্যাজুয়াল করলাম ক্লাসের মধ্যে, ডোন্ট মাইন্ড। দেখা হবে ঠিক পরের পর্বে। থ্যাংক ইউ সো মাচ। রেডি টু ফাইট ফর কম্পিটিটিভ এক্সাম, লেটস ক্র্যাক ইট।